অ্যাডভেঞ্চার একাডেমিকে তুই ব্লাইন্ডলি ভরসা কর, তোকে আমি এমন রেজাল্ট করিয়ে দেবো ভৌত বিজ্ঞানে যেটা তুই নিজেই কল্পনা করিসনি। এতদিন বিগ ব্যাং 50-তে আমি সেকেন্ড সামেটিভের পাশাপাশি ফার্স্ট সামেটিভ থেকেও কিছু কোয়েশ্চেন রাখতাম যাতে তোরা পুরনো পড়াগুলো ভুলে না যাস। কিন্তু এখন যেহেতু পরীক্ষা খুব সামনে, সেকেন্ড সামেটিভ প্রায় চলেই এসেছে, তাই আজকের 50টা কোয়েশ্চেন কমপ্লিটলি সেকেন্ড সামেটিভের সিলেবাস থেকেই দেওয়া হয়েছে। আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নর্মাল পড়াশোনার পাশাপাশি বিগ ব্যাং 50 গুলোকে সিরিয়াসলি করছে, এই 50টা কোয়েশ্চেনে যে কনসেপ্ট গুলোকে শেখানো হচ্ছে খুব কম সময়ে, এগুলোকে রিভিশন করছে, তারা ভৌত বিজ্ঞানে 100তে 100 পাওয়ার দৌড়ে বাকিদের থেকে অনেকটা আগে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা বুঝতে পেরেছিস, এতক্ষণে বুঝে গেছিস, মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেওয়ার জন্য তোদের পাশে অ্যাডভেঞ্চার একাডেমি ঠিক কিভাবে আছে। একদম শুরু থেকে ফার্স্ট সামেটিভ কাঁপিয়েছি, সেকেন্ড সামেটিভ কাঁপাবো, টেস্ট পরীক্ষা কাঁপবে, মাধ্যমিকটা এমনি কেঁপে যাবে। চল শুরু করি। এর বাইরে আর কিছু বলবো না, যা করাবো তার বাইরে কিছু করবি না, যেটা করাবো সেটা ছাড়বি না, তুই 100-100 পেয়ে যাবি। চল, প্রথম প্রশ্ন, NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? তোরা প্রত্যেকে দেখেছিস, সেগুলো আমি তোদেরকে বারবার করে করিয়েছি। আমার ইনঅর্গানিক কেমিস্ট্রির সব বিক্রিয়ার একটা ওয়ান শট আমি দিয়েছি, সেখানেও এটা বুঝিয়েছিলাম। এই যে NH4NO2 আছে, আমি কিন্তু এবার খুব ফাস্ট করব, যারা ওগুলো দেখিসনি তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখবি। হিট যখনই করব, দেখ নাইট্রোজেন আর নাইট্রোজেন আছে, তাহলে দুটো N একসাথে যুক্ত হয়ে N2 হয়ে যাবে, মুখস্থ করার কোনো গল্পই নেই। চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন, 2 অণু জল ছাড়া আর কি হবে রে? এই দেখ, চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন, একদম পারফেক্ট। তাহলে কোন গ্যাস নির্গত হলো? নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহার করা হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। তোরা প্রত্যেকে আমাকে নিচে কমেন্ট করে বল, এখানে অন্তর্বর্তী পদার্থ রূপে কোন পদার্থটা উৎপন্ন হয়েছিল। নেক্সট, কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? একটা ভিভিআই প্রশ্ন। আচ্ছা তুই আমাকে বল, আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, m = 2d, তাহলে আমি এখান থেকে m এর ভ্যালুটা কতবার করতে পারি? 2 ইনটু বাষ্প ঘনত্ব 13 বসিয়ে দিলাম, তাহলে 13 দিয়ে কত হয়ে গেল বল? 26 হয়ে গেল। তাহলে এবার আমি এই চারটেকে দেখি কার আণবিক ভরটা 26 হচ্ছে, বল এখানটায় 44 হয়, এখানে তুই দেখতে পাচ্ছিস 12 2 24, 24 আর 4 28 হয়, এখানে তুই দেখতে পাচ্ছিস 12 2 24, 24 আর 6 30 হচ্ছে, এখানে তুই দেখতে পাচ্ছিস 12 2 24, 24 আর 2 26 হচ্ছে। তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন নাম্বার ডি, C2H2। প্রথমে আমরা আণবিক ভরটা বার করলাম, তারপরে আমরা মিলিয়ে দেখলাম কার আণবিক ভরটা 26 হচ্ছে, তাহলে সেটাই আমার অ্যান্সার, একদম প্রপার কনসেপ্ট। নেক্সট প্রশ্ন, 2 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত? খুব ভালো করে শোন, এই প্রশ্নটাকে তুই দুটো ভাবে সলভ করতে পারিস। একটা হচ্ছে নরমাল রাসায়নিক গণনার উপায়, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ায় তোরা যে কনসেপ্টটা শিখেছিস সেইটার ভিত্তিতে। প্রথমে একটু দেখাই, দেখ জল আছে, সেই জলকে যদি আমি ভেঙে দিই তাহলে সেখান থেকে হাইড্রোজেন পাওয়া যায়, সেখান থেকে অক্সিজেন পাওয়া যায়। আমাকে বলে দিয়েছে 2 মোল জল, তাহলে আমি এর সামনে একটা 2 বসিয়ে দিই, যখনই বসিয়ে দিলাম হাইড্রোজেন 4টে হয়ে গেল, ব্যালেন্স করার জন্য এখানেও একটা 2 বসাতে হবে, অক্সিজেন তো দুটোই আছে। এবার তুই আমাকে বল, যদি আমি তোকে বলি 2 মোল জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, 2 মোল জল যদি ভাঙে তাহলে সেখান থেকে কত মোল হাইড্রোজেন পাওয়া যাচ্ছে রে? দাদা হাইড্রোজেনের সামনেও তো 2 আছে, তার মানে 2 মোলই হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। আচ্ছা তুই আমাকে বল, আমি যদি 2 মোল হাইড্রোজেনকে এইভাবে লিখি, হাইড্রোজেন হাইড্রোজেন, এইটার ভর কত রে? দাদা 1 × 2 2, এইটার ভর কত রে? 1 × 2 2, তাহলে টোটাল যে ভরটা হলো সেটা কত দাঁড়াচ্ছে? 2 + 2 4 দাঁড়াচ্ছে। তার মানে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি 4 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে। দেখ 2H2 ছিল, আমি H2 2 ভাগে ভাগ করলাম, এটার ভর 2 এটার ভর 2, তাহলে মোট কত হচ্ছে? 4 গ্রাম হচ্ছে, গল্প শেষ। নেক্সট বলে দিয়েছে 4NH3 থেকে 2N2 + 6H2 বিক্রিয়াটিতে অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের H3P তে আয়তনের অনুপাত কত? আচ্ছা মনে পড়ছে একটা সূত্র, কে বেশ যেন বলেছিল, কমেন্ট সেকশনের মধ্যে বলবি, V = N। তার মানে মোল সংখ্যার এই যে মোল যেগুলো রয়েছে, সেই মোলের অনুপাত যা হবে আয়তনের অনুপাতও তাই হবে। তার মানে আমরা যদি মোলের অনুপাতটাই বার করি তাহলে সেটাই আয়তনের অনুপাত। তাহলে আমাকে বলে দিয়েছে কার কার? অ্যামোনিয়া এবং নাইট্রোজেন। অ্যামোনিয়ার সামনে 4, নাইট্রোজেনের সামনে 2, অ্যামোনিয়া আগে আছে বলে ওরটা আগে বসালাম, নাইট্রোজেন পরে আছে বলে ওরটা পরে বসালাম, তাহলে আয়তনের অনুপাত বেরিয়ে গেল, যেটাই কিনা আমার
মোল সংখ্যার অনুপাত, গল্প শেষ। 2 মোল নাইট্রোজেনের সঙ্গে একই ধরনের কনসেপ্ট নিচে করে অ্যান্সার করবে প্রত্যেকে 6 নম্বর দিয়ে। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? বারবার করে তোদেরকে আমি শিখিয়েছি, কোশ্চেন প্র্যাকটিসের সময়ও করিয়েছি, এবং তার পাশাপাশি যে ওই ওয়ান শটটা দিয়েছিলাম সমস্ত বিক্রিয়া একদম ধরে ধরে শিখিয়ে দেওয়া আছে, ওই ওয়ান শটটার মধ্যেও এটা করিয়েছিলাম। মনে পড়ছে? কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের কিসে কনভার্ট হচ্ছিল? নিচে কমেন্ট কর। সবুজ বর্ণে পরিণত হচ্ছে, কিন্তু কম্পাউন্ডটার নাম কমেন্ট করবি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানেই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত পড়ে AlOH এর হোল 3। বারবার করে শিখিয়েছি। এই অদক্ষেপটার কালার কেমন হয় রে? সাদা জেলির মতো হয়, তাই না? চলো, লাইকার অ্যামোনিয়া 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এর মধ্যে কত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে? 35% অ্যামোনিয়া থাকে। আচ্ছা, লাইকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তো তার মানে সেখানে তো অ্যামোনিয়ার সাথে জল মিশে থাকে। জল যদি মিশে থাকে তাহলে কি হবে? একটা H এঁকে দে, তাহলে হয়ে গেল NH4+। এখান থেকে একটা H বেরিয়েছে, তাহলে পড়ে থাকলো কি? OH-। মানে এই পুরোটা কি অ্যাকচুয়ালি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH- আছে, তার মানে লাইকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, একটা ক্ষারধর্মী পদার্থ। এগুলো একদম এখন হাতের মুঠোয় আছে। যারা আমার এখান থেকে পড়াশোনা করছিস না, এগুলো চুটকি মেরে মেরে করবি তারা। এখন বুঝতে পারছিস তো নিজের লেভেলটা কোন জায়গাতে নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে। NaOH দ্রবণ দিয়ে ক্ষারকৃত H2S এর জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন হবে? বেগুনি বর্ণ তৈরি হবে। তোরা প্রত্যেকে বুঝতে পারছিস। যেখানে যদি সদ্য প্রস্তুত বলতাম একটু বেশি খুশি হতাম। তোদের যে এই লেভেলটা আস্তে আস্তে বাড়ছে না, এটাকে থামাবি না কিন্তু, একদম ভাববি না যে আমি বিরাট কিছু শিখে গেছি। এইটাকে ধরে রাখতে হবে। এই যে শর্ট কোশ্চেন্স গুলো করাচ্ছি, এই যে কনসেপ্ট গুলো তৈরি হচ্ছে, আফটার সেকেন্ড সামেটিভ দেখবি অ্যাডভেঞ্চার একাডেমি মডেল আমি কি শুরু করি। MCQ VSQ আলাদা প্রিপারেশন করাবো 36 নম্বর, SAQ 18 নম্বর আলাদা প্রিপারেশন করাবো, LAQ এর 36 নম্বরের আলাদা প্রিপারেশন হবে। এবং ওই যে ভেঙে ভেঙে অ্যাডভেঞ্চার একাডেমি তোদেরকে করাবে, এই যে ইউটিউবের মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি মডেল আমি শুরু করেছি, এই মডেলের দেখ পরিণাম কি হয়, দেখবি মাধ্যমিক ভৌত বিজ্ঞানে কি হয়। তারপরে হল থেকে বেরিয়ে তো বলতেই হবে, ভাগ্যিস সেদিন চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। গাঢ় কপার সালফেট দ্রবণের লোহার দণ্ড ডোবালে কি হতো? ভাই ভাই, কপার সালফেট লোহা, আরে সেই সমাজের করুণ চিত্র রে। SO4 2- কি দেখবে? দেখবে আমার কাছে তো দুটো অপশন, একটা কপার একটা আয়রন। কে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে? আয়রন উপরে। ধাতুবিদ্যার ওয়ান শট, ধাতুবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার শিখিয়ে দিয়েছি তোদেরকে, যারা করিসনি করবি। কে উপরে? আয়রন উপরে। তাহলে ও দেখবে আয়রনের তড়িৎ ধনাত্মকতা বেশি, আয়রনের টাকা বেশি, ইগো বেশি, ক্ষমতা বেশি। তাহলে ও কার সাথে যেতে চাইবে? আয়রনের সাথে যেতে চাইবে। তাহলে SO4 2- কার সাথে যুক্ত হবে? আয়রনের সাথে, FeSO4। আর তার সাথে কপারটা কি হবে? নদীর ধারে গিয়ে হরি হরায় নমকৃষ্ণ গান গাইতে গাইতে অদক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে কোন ধাতু অদক্ষিপ্ত হয়? কপার অদক্ষিপ্ত হয় রে, কপার অদক্ষিপ্ত হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটা ধাতুর নাম। দূর দূর দূর, নিচে কমেন্ট কর। জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরচে পড়ার হারকে ত্বরান্বিত করে? Cl- আর SO4 2-। নেক্সট, সেলফ প্রোটেক্টিং মেটাল, ওয়ান টাইম ক্ষয়, লাইফ টাইম জয়। অ্যালুমিনিয়াম। মনে পড়ছে? কার অদক্ষেপটা পড়ে, কার আস্তরণটা পড়ে উপরে? কমেন্ট কর। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার প্রবাহ ব্যবহার করা হয়? একদম ডিরেক্ট অ্যান্সার করে ফেল, ডিরেক্ট। ও আমি অ্যান্সারটা করে ফেলেছি রে, লেখাটা উচিত ছিল না। চল নেক্সট। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? আরে বেশি বেশি করে আয়ন উৎপন্ন হয়, যত আয়ন তত পরিবাহিতা, গল্প শেষ। পিতলের ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করব? আরে সোনা তো, পটাশিয়াম অরোসায়ানাইড। কমপ্লিট। নেক্সট, এর জলীয় দ্রবণ ইউজ করতে পারিস, জলীয় দ্রবণটাই লেখা উচিত। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? মানে কোন তড়িৎদ্বারটা মোটা হয়? দেখ আমি তোদেরকে কি শিখিয়েছিলাম, আছে, তাই জন্য অশুদ্ধ কপার যেটা রয়েছে সেই কপারটা থাকবে অ্যানোডে, আর সেখান থেকে অশুদ্ধিগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র কপারটা কোথায় চলে যাবে বল? ক্যাথোডের মধ্যে যাবে, গিয়ে ক্যাথোডের উপরে জমতে থাকবে। তাহলে ক্যাথোডটা পুরু হতে থাকবে, মোটা হতে থাকবে। তাহলে কোনটার ভর বৃদ্ধি পায়? ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। আর যেহেতু এখান থেকে কপারটা কেটে পড়ছে, অশুদ্ধিগুলো কোথায় যাবে? অশুদ্ধিগুলো অ্যানোডের নিচে জমতে থাকবে, যেগুলোকেই আমরা অ্যানোড মাড বলে থাকি বা অ্যানোড কাদা বলে থাকি।
যার মধ্যে সোনা রূপো প্ল্যাটিনাম পাওয়া যায়। আরে কনসেপ্ট শিখতে হবে। ওইসব রাট্টাফিকেশন, এসব গাছের পাতা সবুজ অ্যাডভেঞ্চার একাডেমিতে চলে না ভাই। সবকিছুর কনসেপ্ট জানতে হবে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড। বারবার সেদিনে শিখিয়ে দিয়েছিলাম এর পেছনের ফান্ডাটা। যারা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করিসনি, দেখে নিবি, চ্যানেল থেকে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট। কোন তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা? আয়ন। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ শক্তি, ব্যাটারি থেকে আসছে যেটা। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ ইউরেনিয়াম। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজনের মাধ্যমে, তাই না? চলো, রোধাঙ্কের এসআই একক। আরে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। যারা চলতড়িতের ওয়ান শট দেখিসনি, চ্যানেলে যাবি, প্লেলিস্ট সেকশনে যাবি, ওয়ান শট ফোল্ডারে যাবি, চলতড়িতের ওয়ান শট দেখে নিবি। চলতড়িতের আমাদের ব্যাচের 2টো ক্লাস দিয়েছি, এখন অনেকেই ব্যাচে ভর্তি হয়ে গেছিস, ওখান থেকেও তোরা দেখে নিতে পারবি। বাকি 3টে ইউটিউব থেকে বাকি 2টো দেখে নিতে পারছিস, 1 আর 2, আর ব্যাচ থেকে 3টে, 3, 4, 5। এছাড়াও দেখবি চলতড়িতের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি 2খানা। চলতড়িতের একটা অঙ্কের ভিডিও দিয়েছি ইউটিউবের মধ্যে, সব ধরনের অঙ্ক করানো আছে। আর ব্যাচে একটু হায়ার লেভেল অঙ্ক একটা ভিডিও করিয়েছি, একটা ক্লাস করিয়েছি। ঠিক আছে, পুরোটা দেখে নে। চলতড়িৎ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখন অনেকেই ব্যাচের মধ্যে চলে এসেছে, বাকি আমি বলবো পরে। একটু দেখ এদিকে, রোধাঙ্কের এসআই একক আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ আছে, তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। এইবার হাঁপিয়ে গেছি। এসআই একক, রোধের জায়গাটার মধ্যে ওহম বসাও, এর জায়গাটার মধ্যে মিটার স্কোয়ার বসাও, এল এর জায়গাটার মধ্যে মিটার বসাও। এককগুলো বসিয়ে দিলাম, মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলো, তাহলে এসআই একক হয়ে গেল ওহম ইন্টু মিটার। গল্প শেষ। নেক্সট প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক। মনে পড়ছে তো, বারবার পরীক্ষাতে আসে এগুলো। কোন তড়িৎ প্রবাহের অভিমুখ, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়, তাহলে বারলোর চক্রের গতিতে কি পরিবর্তন হবে? একটাই ঘোরানো হচ্ছে, একটাই যদি ঘোরানো হয়, তাহলে বারলোর চক্রের গতির অভিমুখ উল্টো হয়ে যাবে। নেক্সট, ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে। চলো নেক্সট, 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব, এটা মাধ্যমিকে এসছে, সবই এক, মানে বুঝতেই পারছিস রেজাল্ট কি হবে। নিচে কমেন্ট কর। কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ যান্ত্রিক, মোটর, তাই না? নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? বৃদ্ধি পাচ্ছে তো হ্রাস পাবে, কারণ ব্যস্তানুপাতিক ছিল। ঠিক আছে, চলো, ওটা রোধাঙ্কের সাথে ছিল, যদিও একই রেজাল্ট হবে। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, আইভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে ওহমের সূত্র মেনে। তোরা প্রত্যেকে জানিস ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হয়ে যায়। আমি এটা আগেও শিখিয়েছিলাম। যদি তুই এখান থেকে ধরে নিস এটাকে এইভাবে, আই ইকুয়াল টু ভি ইন্টু 1 বাই আর, তাই তো লেখা আছে। আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি ইন্টু 1 বাই আর। তাহলে এই আই এর সাথে ভি এর প্লট করতে দিয়েছে, আই এর সাথে ভি এর প্লট, এখানে আই, এখানে ভি। যখনই প্লট করছি, এটা ওয়াই, এটা এক্স, আর এর সাথে রয়েছে এম। যদি এই পুরোটা ধ্রুবক হয়, তাহলে আই প্রপোর্শনাল টু ভি হচ্ছে, তার মানে এটা মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে, বারবার শিখিয়েছিলাম তোদেরকে। আর এই যে এম যেটা রয়েছে সেটাই হচ্ছে এর স্লোপ, তাই না? তাহলে এখানে যে নতিটা রয়েছে সেটা হচ্ছে 1 বাই আর। এর নাম কি রে? 1 বাই আর এর নিচে কমেন্ট কর। একই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা এবং তামার তারের 2 প্রান্তে সমপরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করলে সমপরিমাণ তড়িৎ কি প্রবাহিত হবে? দেখ, ভি ইকুয়াল টু আই আর, হয়তো আমাকে একটা কথা বল, তড়িৎ কতটা প্রবাহিত হবে? এইটা ইকুয়াল টু লেখা যায় ভি বাই আর। আমি যদি তোকে বলি, এখানে বলা হয়েছে যে একই দৈর্ঘ্য আর একই প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে, এখানে আমি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের বিষয়টা কেন এসেছে বলছি। রো ইন্টু এল বাই এ আছে, তোকে কি কি বলে দিয়েছে দেখ, প্রশ্নটা কত কিছু ইনফরমেশন দিয়েছে। একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ, মানে দুখানা যে লোহা আর তামা, এই যে দুটো তার দিয়েছে, এদের দৈর্ঘ্য সেম, এদের প্রস্থচ্ছেদও সেম। আবার বলেছে এদের 2 প্রান্তে সমপরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে, তার মানে ভি এর মানটাও সেম। তাহলে বলেছে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা কি যাবে? এই আইটাও কি সেম হবে? এই আইটা সেম তখনই হবে যখন দুজনের রোধটাও সেম হবে। আর রোধটা সেম করার জন্য এল এবং এটাকে সেম করেই দিয়েছে। বাট লোহা আছে, তামা আছে, দুজনের রোধাঙ্কটা তো ডিফারেন্ট। রোধাঙ্ক যদি ডিফারেন্ট হয়, তাহলে লোহার ক্ষেত্রে এক ধরনের হবে আয়রন,
তামার ক্ষেত্রে এক ধরনের হবে কপার, মানে দুজনের রোধটা ডিফারেন্ট হবে, কারণ রোধাঙ্কটা ডিফারেন্ট। রোধটা যদি ডিফারেন্ট হয় তাহলে প্রবাহ মাত্রাটাও ডিফারেন্ট হবে, সমপরিমাণ হবে না। R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, মানে প্রথম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, প্রথম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটাকে আমি I1 ধরলাম, সেটা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ, মানে R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, I2, তার 6 গুণ, মানে সেটা ইনটু 6। তাহলে বলেছে R1 এবং R2 এর অনুপাত কত হবে, একই বিভব প্রভেদে রাখা হয়েছে। আমরা জানি V ইকুয়াল টু IR, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, তাহলে I ইকুয়াল টু V বাই R হয়। তাহলে এই যে I1 লিখেছি তার জায়গায় V বাই R1 লিখি। দাদা V কেন, V1 নয় কেন? কারণ একই বিভব প্রভেদ, দুটোই V। R1 টা রাখলাম এখানে ইকুয়াল টু V বাই R2 ইনটু 6। দেখ দুটোই V ছিল, V উড়ে গেল। তাহলে এইবার তোকে বলে দিয়েছে R1 এবং R2 এর অনুপাত, তাহলে R1 বাই R2 করে দে। কত সহজ, বুঝতে পারছিস এগুলো? তাহলে R1 উপরে পাঠালাম, R2 তলায় আছে, এখানে 6 ছিল উপরে, তাহলে 6টাকে নিচে পাঠা, 1:6, অ্যান্সার ইজ দ্য কারেক্ট। চলো, কোন পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক, ও বাবা কমেন্ট কর। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক দুটোরই ভ্যালু 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, অনুপাত হয়ে গেল 1:1। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো। খুব ভালো, প্রপার রিভিশন। দেখ বারবার শিখিয়ে দিয়েছি, যারা এটার রিভিশনটা দেখিসনি, এটার ওয়ান শট দেখিসনি, ওই একই রকম পদ্ধতি যাবে, প্লেলিস্ট থেকে ওয়ান শট দেখবে, করে দেওয়া আছে, দেখে নেবে। ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে, আরে ভাই ক্যালসিয়ামের 2, ক্লোরিনের 1, ক্রস কর না, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি কর না। আচ্ছা এই যে CO3 আছে, কি শিখিয়েছিলাম তোদেরকে? শিখিয়েছিলাম যে এটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন তৈরি করে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা এখানে চুপচাপ বসিয়ে দে না। আর দাদা হাইড্রোজেন অক্সিজেন একসাথে যখন যুক্ত হবে তখন কি তৈরি করে, জল তৈরি করে, ফিনিশ। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, CO3 টা ভেঙে CO2 গোটা পাওয়া গেল, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, জল ছাড়া আর কি হবে, শেষ। এবার একটু ব্যালেন্স করে দে, দুটো ক্লোরিন, দুটো হাইড্রোজেন, তো দুটো HCl। 100 গ্রাম CaCO3, এই CaCO3 টা ভরই তো 100 গ্রাম, 40, 12, অক্সিজেন 16 গুণ 3 48, 40 40 80 90 আর একদম 100। সেখান থেকে বলে দিয়েছে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আরে 1 মোলই তো তৈরি হচ্ছে, ব্যালেন্স করে তো দেখা গেছে, এটা তো 1 মোলই পাওয়া যাচ্ছে, তাহলে 1 মোলের ভর কত, 44 গ্রাম। অ্যান্সারে আশা করবো একদম পরিষ্কার। একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটার পারমাণবিক গুরুত্ব কত হবে? খুব মন দিয়ে শুনবে এটা। একটা দ্বিপারমাণবিক গ্যাস আছে, যেমন অক্সিজেন, যেমন নাইট্রোজেন, যেমন হাইড্রোজেন, দুটো পরমাণু নিয়ে তৈরি হয়। আচ্ছা তুই আমাকে বল, আমি যদি অক্সিজেনের টোটাল আণবিক ভরটা বার করতে চাই, তাহলে আমাকে এই প্রত্যেকটা অক্সিজেনের পারমাণবিক ভর মানে 16 গুণ করতে হবে কতগুলো অক্সিজেন আছে সেটা দিয়ে। তাহলে দ্বিপারমাণবিক যখন 2 দিয়ে গুণ করতে হয়, নাইট্রোজেনের ক্ষেত্রেও 14 গুণ 2 করতে হয়, হাইড্রোজেনের ক্ষেত্রেও 1 গুণ 2 করতে হয়। আমাকে এখানে বলে দেয়নি গ্যাসটার পারমাণবিক গুরুত্ব কত হবে, এই পারমাণবিক ভরটা বলে দেয়নি, তাহলে আমি সেটাকে x ধরে নিই। দ্বিপারমাণবিক বলে দিয়েছে তো, তাহলে ইনটু 2 করে নিই। এইটা পুরোটা কি বেরিয়ে গেল, তার আণবিক ভর বেরিয়ে গেল পুরোটা। আরে আণবিক ভরটা কত দিয়ে দিয়েছে, বলেছে বাষ্প ঘনত্ব 14, তাহলে আণবিক ভর কত হয়ে যাবে, দ্বিগুণ করলে 28 হয়ে যাবে। তাহলে সেখান থেকে যদি আমি x এর ভ্যালু মানে তার পারমাণবিক ভরের ভ্যালু বার করতে চাই, তাহলে 28/2 14 হয়ে যাবে। তার মানে গ্যাসটা অ্যাকচুয়ালি কি গ্যাস ছিল, কমেন্ট কর। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এনটিপি তে 11.2 লিটার, গ্যাসটার ভর কত হবে? আরে বাষ্প ঘনত্ব যখন 16 বলে দিয়েছে, তাহলে আণবিক ভর কত হয়ে যাবে, 16 গুণ 2 হয়ে যাবে, 32 হয়ে যাবে। তোরা প্রত্যেকে জানিস কোন একটা গ্যাসকে যদি আণবিক ভর পরিমাণ নেওয়া যায়, তাহলে সেটাই 1 মোল পরিমাণ হয়। যারা এগুলো জানিস না, ওয়ান শটটা দেখতে পারিস। আর যারা ব্যাচের মধ্যে আছিস, দেখবি রাসায়নিক গণনা একদম ধরে ধরে একদম টপ টু বটম করিয়ে দেওয়া আছে। এই বটম টু টপ করিয়ে দেওয়া আছে, ওই বটম টু টপ যা করানো আছে চ্যালেঞ্জ করতে পারি, যা করানো আছে ওর মধ্যে মোলও কভার করে দেওয়া আছে, ওর মধ্যে বিক্রিয়া লেখাটাও শিখিয়ে দেওয়া আছে, ওর মধ্যে রিঅ্যাকশনস কিভাবে তৈরি করতে হবে, কিভাবে সলভ করতে হবে, কি করে উত্তর বার করতে হবে, বড় লেভেলের অঙ্ক, ছোট লেভেলের অঙ্ক সব করানো আছে। জাস্ট ব্যাচের মধ্যে যারা ভর্তি হয়েছিস, একদম পরপর দেখে নে, প্রত্যেকটা ক্লাস করে নে, রাসায়নিক গণনা হাতের মুঠোয় চলে আসবে। আর তারপরে ধামাকা ব্যাচের মধ্যে তারও এক্সট্রা লেভেল অফ প্র্যাকটিস হবেই। তাহলে যখনই আণবিক ভর পরিমাণ নেওয়া হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি 1 মোল পরিমাণ নেওয়া হচ্ছে। 1 মোল পরিমাণ যখনই নেওয়া হচ্ছে, এসটিপিতে তার আয়তন কত হবে, 22.4 লিটার।
আরে 22.4 লিটার নেওয়া মানেই তো আণবিক ভর পরিমাণ নেওয়া, তার মানে আণবিক ভর নিলাম মানেই 1 মোল, 1 মোলেরই আয়তন 22.4, তাহলে 22.4 নেওয়া মানেই তো 32 গ্রাম নেওয়া। বাষ্প ঘনত্ব তো 16 বলে দিয়েছে, এনটিপি তে বলে দিয়েছে 11.2 এর ভর কত হবে। আরে 22.4 এর ভর যদি হয় 32 গ্রাম, তাহলে 11.2 লিটারের ভর হবে হাফ করলে 16 গ্রাম, গল্প শেষ, খতম। বাষ্প ঘনত্ব দিয়েছিল 16, আণবিক ভর বেরিয়েছে 32 গ্রাম নেওয়া মানে 1 মোল, 1 মোলেরই আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটারের ভর কত হলো 32 গ্রাম, তাহলে 11.2 এর 16 গ্রাম, শেষ। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, বারবার এসছে বারবার এসছে বারবার এসছে, পরিবাহিতাঙ্ক বলে দিয়েছে কিন্তু কেবলমাত্র উপাদানের প্রকৃতির ওপর। চলো, অবশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান, দেখ অবশীর্ষ প্রতিবিম্ব বলেছে মানে যে প্রতিবিম্বটা উল্টো, এবার উল্টো প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হতে পারে, বস্তুর থেকে ছোট হতে পারে, বস্তুর সমানও হতে পারে, তাহলে বিবর্ধনের মানটা 1 অপেক্ষা বড় হতে পারে, ছোট হতে পারে, 1 অপেক্ষা সমান হতে পারে, তাহলে উপরে সবকটি সত্য। রামকৃষ্ণ মিশনের প্রশ্ন ছিল, সুন্দর একটা প্রশ্ন করেছে, যাতে অনেকে একটু গুলিয়ে ফেলতে পারে। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি, কৌণিক চ্যুতির মান কত হবে, আমি বারবার করে বলেছি, জাস্ট বিয়োগ করে দে 15 ডিগ্রি, শেষ। একবর্ণী আলো বায়ু থেকে এন প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আপতিত প্রতিষ্ঠিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দেখ ভাই, বায়ু থেকে কোথায় যাচ্ছে, এন প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো একটা মাধ্যমের মধ্যে যাচ্ছে, আমি জানি এটাকে কিভাবে লিখতে হয়, মিউ এন ডিভাইডেড বাই মিউ এ। মিউ এন এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, বলেছে এন প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো একটা মাধ্যম, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে এন, আর এ আর এরটা কত 1, তার মানে এইটুকু তো বোঝা গেল যে প্রতিসরাঙ্কের অনুপাতগুলো হচ্ছে n:1 হলো। এবার আমরা জানি যে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সি বাই ভি লেখা যায়, তাহলে এইটাকেই লেখা যায় সি বাই ভিটাকে লেখা যায় না এন ল্যামডা, বারবার করে শিখিয়েছিলাম, আলোর পার্ট 1 পার্ট 2 ইউটিউবে দেওয়া আছে, যারা দেখিসনি অবশ্যই দেখে নে, আর যারা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গেছিস দেখবি ব্যাচের মধ্যে হয়তো 5টা বা 6টা ক্লাস করিয়ে দেওয়া আছে, সবকিছু একদম এ টু জেড, অঙ্ক থেকে শুরু করে আঁকা থেকে শুরু করে সব কভার করে দেওয়া আছে, ওখান থেকেও তোরা করতে পারবি। দেখ এখানটায় এই যে মিউ, যখনই সি বাই ভি লিখেছি সি বাই এন ইন্টু ল্যামডা হয়েছে, এই যে মিউ আছে ল্যামডা আছে, তাহলে মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা হচ্ছে, তার মানে ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে তুই আবার একটা কথা বল, মিউ এন ওপরে আছে, ব্যস্তানুপাতিক তো, কনসেপ্টটা লাগাতে শেখ, মিউ ল্যামডা একে অপরের ব্যস্তানুপাতিক, মিউ এন ওপরে আছে তাহলে ওপরে ল্যামডা এ থাকবে, যেহেতু ব্যস্তানুপাতিক, ওপরে যেটা নিচে আছে ওটার তরঙ্গ দৈর্ঘ্য ওপরে থাকবে, যেটা ওপরে আছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা নিচে থাকবে, তাহলে ওপরে আছে মিউ এন, তাহলে নিচে থাকবে ল্যামডা এন, একদম পরিষ্কার। তাহলে আপতিত রশ্মি কোথা থেকে আসছিল, বায়ু থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, এন প্রতিসরাঙ্কের মাধ্যমে, তাহলে বায়ু থেকে আসছে এন প্রতিসরাঙ্কের মাধ্যমে যাচ্ছে, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত মিউ এ বাই মিউ এন, মিউ এ ইস টু মিউ এন এর ভ্যালু কত বেরিয়ে গেল, n:1 বেরিয়ে গেল, একদম পরিষ্কার, একদম ঝাক্কাস কনসেপ্ট, জলের মতো। প্রিজমে আপতন কোণ বাড়লে চ্যুতি কোণ প্রথমে কমে তারপরে বাড়ে, একটা ন্যূনতম ভ্যালুতে থেকে তারপরে আবার বেড়ে যায়, এরকম ভাবে বাড়তে থাকে, ঠিক আছে। একটা পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে একটি বস্তু রাখা আছে, বস্তুটার প্রতিবিম্বের প্রকৃতি নিচে কমেন্ট করো। এগুলো কিন্তু জাস্ট প্র্যাকটিস হচ্ছে, এগুলো কিন্তু কিছু বোঝানো নয়, যারা যারা এইগুলো ভাবছিস যে এগুলো দাদা কেন ডিটেলে করাচ্ছে না, আমরা ডিটেলে সব করিয়ে দিয়েছি, এটা শুধু প্র্যাকটিস, কম সময়ের মধ্যে রিভিশন, ডিটেলে সব চ্যানেলের মধ্যে করানো আছে, ব্যাচের মধ্যে করানো আছে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা দায়ী আর কি, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ, এটাই দায়ী। যারা যারা চ্যানেল থেকে ডিটেলে পড়ে, ইউটিউব থেকে, অ্যাডভেঞ্চার একাডেমি থেকে প্র্যাকটিস করেছে, ওরা এগুলোকে জাস্ট এমনি করে উড়িয়ে দিচ্ছে। কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার এবং অসৎ হয়, দর্পণ বলেছে তো উত্তল হবে, গল্প শেষ। একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মি উৎস, আরে বিন্দু থেকে সমান্তরাল, হেডলাইট অবতল। নেক্সট, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে, আরে বক্রতা কেন্দ্রে বলেছে, বক্রতা কেন্দ্রেই হবে। क्या परफ्यूम यूज करते हो, সিক্রেট, আরে বলো क्या সিক্রেট, কোথায় রেখেছিস, বক্রতা কেন্দ্রে, আরে প্রতিবিম্বটা কোথায় রেখেছিস, বক্রতা কেন্দ্রে। নেক্সট, ভৌত বিজ্ঞানের কোন চ্যাপ্টার পড়তে সবচেয়ে বেশি ভয় লাগে, নিচে কমেন্ট কর।
আশা করবো প্রত্যেকটা প্রশ্ন তোদের ভালো লেগেছে। খুব ভালো ভালো কোয়েশ্চেন গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। এইটুকু তুই বুঝতে পেরে গেছিস, যদি তুই এইভাবে প্রপারলি পড়তে পারিস, যদি এই লেভেল অফ কোয়েশ্চেন তুই সলভ করতে পারিস রোজ রোজ, তুই কোন জায়গায় পৌঁছে যেতে চলেছিস। অ্যাডভেঞ্চার একাডেমিকে তুই ব্লাইন্ডলি ভরসা কর, তোকে আমি এমন রেজাল্ট করিয়ে দেবো ভৌত বিজ্ঞানে যেটা তুই নিজেই কল্পনা করিসনি। যাই হোক, আরেকটা কথা তোদেরকে বলি, কিছুদিন আগে আমাদের যে ধামাকা ব্যাচ আছে, যার আর্লি অ্যাক্সেসের ফিস 799 রাখা হয়েছে, কিন্তু সেখানে আমি একটা 100 টাকার ডিসকাউন্ট কুপন দিয়েছিলাম, যার ফলে ফিসটা 699 হয়ে গেছিল। যারা জানিস তারা তো জানিস, যারা জানিস না তাদের জন্য বলি, এই 699 ফিসটাই হচ্ছে অরিজিনাল ধামাকা ব্যাচের ফিস, যেটা অগস্ট মাসের 15 তারিখের পরে সবাই ভর্তি হতে পারবে। কিন্তু এখন যারা আর্লি অ্যাক্সেসে ব্যাচটাকে নিয়েছে, তারা 699 পেয়েছে কুপন দিয়ে। সুবিধাটা কোথায়? তারা ধামাকা ব্যাচটা মাধ্যমিক অবধি পাবে, টেস্ট মাধ্যমিকের ফুল প্রিপারেশন, একদম ফুল ফ্লেজেড হাই লেভেল প্রিপারেশন পাবে, তার সাথে সেকেন্ড সামেটিভ অবধি পুরো ফাউন্ডেশন ব্যাচের অ্যাক্সেসটা পাবে উইথাউট এনি এক্সট্রা কস্ট। তারা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের সব পড়াগুলো অলরেডি ব্যাচের মধ্যে পেয়ে গেছে, অলরেডি পড়তে শুরু করেছে। নোটিশ বোর্ড সেকশন থেকে নোটস গুলো তারা পেয়ে গেছে। এইবার অনেকেই বলছে, দাদা যেহেতু এখন কুপন শেষ হয়ে গেছে, এখন তো আমাদেরকে 799 করতে হচ্ছে, তার জন্য তুমি আরো একবার কুপন দাও। দেখো, অলরেডি 3বার কুপন দেওয়া হয়েছে, 3বার শেষ হয়ে গেছে। আমি তোদেরকে একটা কথা বলছি, তোরা যদি এখন 799 পে করিস, তোকে তো 699 ধামাকা ব্যাচের জন্য পে করতেই হতো। তুই 100 টাকা পে করে পুরো ফার্স্ট সামেটিভ, পুরো সেকেন্ড সামেটিভের সব পড়াগুলো পেয়ে যাচ্ছিস সেকেন্ড সামেটিভ অবধি। যদি কিছু বাকি থেকে থাকে তাহলে তুই করে নিতে পারবি। যদি তোর কাছে সময় থাকে, যদি তোর মনে হয় যে না আমার কিছুদিন পরে নিলেও হবে, যদি তোর একদম অসুবিধা না থাকে, যদি তোর কিছু বাকি না থাকে, যদি তোর পড়তে মানে তোর ধর এমন হয়ে যাবে যে 10 দিন 15 দিন দাঁড়িয়ে গেলে আমার পড়া খুব ক্ষতি হয়ে যাবে, যদি অমনি না হয়, তাহলে তোদের জন্য আমি জুলাই মাসের 15 তারিখে 15 জুলাইতে আরো একবার অ্যাপকে বলে ওই 11টা 30 থেকে 12টা অবধি কুপনটাকে নিয়ে আসবো। বাট আমি একটা কথা বলছি, আজকে 4 তারিখ, কুপন আসবে কিন্তু 15 তারিখে। যদি তুই এই 11 দিন দাঁড়াতে পারিস, তুই তবেই কিন্তু 699 এর ওয়েটটা কর, আর না হলে আমি বলবো 100 টাকা বেশি দিয়ে 799 দিয়ে নিয়ে নে, তুই সব পড়াগুলো করতে থাক। যদি তুই অনেকটা পিছিয়ে থাকিস, আর যদি মনে হয় না দাদা আমি একদম ঠিকঠাক পজিশনে আছি, আমি পড়তে পারবো, তাহলে তুই ওয়েট কর। 15 জুলাই রাত্রির 11টা 30 থেকে 12টা আবারও একবার কুপনটা আনলক থাকবে, তুই তখন করে নিতে পারবি। এই ডেটটা কিন্তু ভালো করে মনে রাখ, জুলাই 15 রাত্রির 11টা 30। দেখা হচ্ছে আবার। আর এমনি ইউটিউবের মধ্যে তো আমাদের কোয়েশ্চেন লিস্ট আসতেই থাকছে, যদি তোরা বলিস। চলো টাটা।